তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমাদের সয়েল মেকানিক্স এবং ফ্লুইড মেকানিক্স নিয়ে পাশাপাশি ক্লাস চলছে। তো আজকে আমরা সয়েল মেকানিক্স এর আগের দিন যেটা পড়েছিলাম তার কন্টিনিউয়েশন করব এবং আজকে আরো একটা নতুন চ্যাপ্টারও পড়বো। তাই তোমাদের যাদের অভিযোগ যে স্যার বা দাদা লং ভিডিও তুমি বানাচ্ছ না, তো আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে চলেছে, তাই তোমরা কিন্তু শেষ অবধি দেখবে। কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কেন কি এই কনসেপ্ট থেকে বা এই জায়গা থেকে কিন্তু পিএসসি তে প্রশ্ন আসে, ঠিক আছে? তো সেই কারণে এই ক্লাসটাই খুব ভালো করে দেখো এবং ক্লাসটাতে যদি একটু করে নাও, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এই জিনিসগুলো মনে রাখতেও কোনো অসুবিধে হবে না। তাই চলো আর কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই আজকের ক্লাসটা। তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেই পড়াটা ছিল এই অবধি যে আইপি ইকুয়াল টু কি ছিল, ডাব্লিউএল মাইনাস ডাব্লিউপি, অর্থাৎ প্লাস্টিসিটি ইন্ডেক্সকে আমরা বার করেছিলাম লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের পার্থক্য হিসেবে। এবং অ্যাকচুয়ালি প্লাস্টিসিটি ইন্ডেক্স বলতে কি বোঝায় তার ডিটেলিংটা, বা প্লাস্টিক সয়েল বলতে কি তার ডিটেলিং ওই ক্লাসগুলোতে হয়েছে। তোমরা যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই গিয়ে কিন্তু দেখে নাও, আমার সয়েল মেকানিক্সের যে প্লে লিস্টে রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এবার চলে এসে আজকের পড়াশোনা। আজকে আমরা শুরু করব দুটো টার্মিনোলজি দিয়ে, যে দুটো টার্মিনোলজি থেকে কিন্তু পিএসসি তে প্রশ্ন আসে, ঠিক আছে? সেই দুটো টার্মিনোলজিকে আমি পাশাপাশি লিখে নিই, দিয়ে আমরা বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে এবং আমি তোমাদেরকে এগুলোকে মনে রাখতে হবে কি করে সেটাকেও বলে দেব। তো প্রথম টার্মিনোলজি হচ্ছে, প্রথম যে টার্মিনোলজি সেটা হচ্ছে কি, কনসিস্টেন্সি ইন্ডেক্স। কি কনসিস্টেন্সি ইন্ডেক্স এবং আরেকটা যে টার্মিনোলজি সেটা হচ্ছে লিকুইডিটি ইন্ডেক্স। কনসিস্টেন্সি ইন্ডেক্স এবং লিকুইডিটি ইন্ডেক্স জিনিস দুটো কি? জিনিস দুটো হচ্ছে, এটাকে লেখা হয় হচ্ছে কনসিস্টেন্সি ইন্ডেক্সকে লেখা হয় হচ্ছে WL মাইনাস W বাই আইপি, ক্লিয়ার? আর লিকুইডিটি ইন্ডেক্সকে লেখা হয় W মাইনাস WP বাই আইপি। ওকে, এই দুটোকে এইভাবে লেখা হয়। এবার হচ্ছে যে ঘটনা হচ্ছে যে এটাকে প্রথম কথা আমাদের কনফিউজড হয়ে যায় পরীক্ষাতে যে কোনটা লিকুইডিটি ইন্ডেক্স আর কোনটা প্লাস্টিসিটি ইন্ডেক্স। মানে দুটোর নিচে যে আইপি লেখা আছে সেটাতে কোনো অসুবিধা হয় না, আমরা ভুলে যাই হচ্ছে যে WL মাইনাস W হয় না এটা বা এটা হয়। তো তোমাদেরকে এই ক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক দিয়ে দিই। আমিও যখন মনে রাখতাম তখন এইভাবে মনে রাখতাম, যাতে তোমরা যদি এটা থেকে বুঝতে পারো বা এটা থেকে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। সেটা হচ্ছে যে এইভাবে মাথায় রাখবে যে যখন লিকুইডিটি ইন্ডেক্স বার করতে হচ্ছে তখন কিন্তু এখানে WL থাকবে না, যখন IL করতে হচ্ছে তাহলে উপরে কিন্তু WL থাকবে না। তার মানে সি হলে অবশ্যই WL থাকবে, দুটোই তো রয়েছে এখানে, একটাতে WL আছে একটাতে WL নেই। আর মাথায় রাখবে যে আমরা কি জানি, WL হচ্ছে বড়, ওয়াটার কন্টেন্টের রেসপেক্ট থেকে WL সবচেয়ে বড়। তাহলে বড় হলে সে সবসময় যদি বসে তাহলে আগেই বসবে, পরে বসবে না। তাহলে দেখো আইসির ক্ষেত্রে কি WL থাকবে, আর লিকুইড লিমিটের ক্ষেত্রে কি WL থাকবে না। তাহলে আইসির ক্ষেত্রে যদি WL থাকে তাহলে কি WL বড় আগে বসবে, তাহলে WL মাইনাস W বাই আইপি, নিচে তো আইপি থাকবেই। আর IL এর ক্ষেত্রে কি এখানে W থাকবে না, ঠিক আছে? WL থাকবে না, WL না থাকা মানে কি এখানে W আগে বসে যাবে, ওয়াটার কন্টেন্ট এট প্লাস্টিক লিমিট সেটা পরে থাকবে। তো বুঝতে পারছো, এটা হচ্ছে মনে রাখার তরিকা। এবার অ্যাকচুয়ালি এইসব যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কি সেটাকে আমরা একটু বুঝি। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডেক্স। ইন্ডেক্স জিনিসটা কি? ইন্ডেক্স হচ্ছে ধরো আমরা বইয়ে যখন পড়ি তখন সামনে একটা ইন্ডেক্স থাকে যেটা থেকে আমরা বুঝতে পারি যে বইয়ে কি কি আছে। তাই তো আমরা যদি পুরো একবার ইন্ডেক্সটা পড়ি তাহলে আমরা পুরো বুঝে যাই যে এই বইতে কি কি জিনিস রয়েছে, ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে সয়েলের যে ইন্ডেক্স বলতে বোঝায় যে ওই জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যে সয়েলটা কিরকম। সয়েলটা কিরকম বোঝার জন্য এই ইন্ডেক্স গুলোকে কাজে লাগে, মানে আমরা ইন্ডেক্স থেকে এক চান্সে বলে যেতে পারবো। তো প্রথমে আসি হচ্ছে আইসি বা IL, এগুলোকে কিসের রেসপেক্টে মেইনলি বার করা হয়? আমরা প্রথমেই পড়েছি এই যে অ্যাটারবার্গস যে লিমিটগুলো আছে সেগুলো হচ্ছে সব মানে ফাইন গ্রেন্ড সয়েলের জন্য। আচ্ছা, ফাইন গ্রেন্ড সয়েলের জন্য যদি হয় তাহলে এক্ষেত্রে কিন্তু প্লাস্টিসিটিটা খুব মানে আমাদের ভাবানোর জিনিস বা আমাদের ভাববার জিনিস। কেন কি ফাইন গ্রেন্ড সয়েলের ক্ষেত্রে এই প্লাস্টিসিটি জিনিসটা আসে। আমি আগের দিন বলেছি যেগুলো কোর্স গ্রেন্ড সয়েল হয় সেখানে প্লাস্টিসিটি ব্যাপারটা থাকে না বা নীল প্লাস্টিক হয়, ঠিক আছে? বাট এখানে প্লাস্টিসিটি থাকে। তাই যখন আমরা ফাইন গ্রেন নিয়ে এইসব জিনিসগুলোকে করছি সয়েল নিয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে সমস্ত কিছু মেজারমেন্টটা প্লাস্টিসিটি যে ইন্ডেক্স তার রেসপেক্টে যদি আমরা ভেবে করি বা তার সাপেক্ষে যদি করি তাহলে জিনিসগুলোকে আমাদেরকে বুঝে নিতে খুব সুবিধা হয়। মানে ধরো তোমাকে আমি যেটা উদাহরণটা পারবো যে ধরো তোমাদের গ্রামের 50 জনের হাইট মাপতে হবে বা বলতে হবে যে 50 জনের হাইট কি। তুমি এক্ষেত্রে যদি একটা কাজ করো যে তোমার ভাই ধরো যে ছোট আছে, ধরো এখন তার যে হাইট, ঠিক আছে, এবার তার হাইটটাকে তুমি স্ট্যান্ডার্ড মেপে নিলে
তারপরে বলে যে ওই ছেলেটা আমার ভাইয়ের চেয়ে বেশি, তারপরে যে ওই ছেলেটা আমার ভাইয়ের চেয়ে হাইট কম, বা ওই ছেলেটার হাইটটা আমার ভাইয়ের সমান। ঠিক এইভাবে আমরা বলতে পারি। ঠিক একই রকম ভাবে সয়েলের কিছু প্রপার্টি বা কিছু জিনিসকে আমরা এই আইপির রেসপেক্টে বলি। আইপি হচ্ছে কি, আইপি মানে আমরা আগের দিন এখানে পড়েছি যে একটা ওয়াটার কন্টেন্টের রেঞ্জের পার্থক্য। মানে এই যে এই এখান থেকে এইটুকুটা, মানে সয়েল যতটুকু বা যতটা জল পেয়ে বা যতটা জলের রেঞ্জে, ঠিক আছে, ধরো এটা যদি ধরো 20% ওয়াটার হয় আর এটা যদি 40% ওয়াটার হয়, তাহলে 20 থেকে 40 অর্থাৎ এই 20% ওয়াটার রেঞ্জে সয়েলটা প্লাস্টিক থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা ওয়াটার কন্টেন্টের রেঞ্জের পার্থক্য হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। তাহলে আমরা যদি আইসি বলি, আইসি কে কি বলছি, আইপির রেসপেক্টে এটা মাপা। আচ্ছা, হোয়াট ইজ ডাব্লু? ডাব্লু হচ্ছে যে ওয়াটার কন্টেন্ট তোমাকে মাপতে দিচ্ছে, বা একটা যে কোনো একটা সয়েলের ওয়াটার কন্টেন্ট, মানে যারটা তুমি মাপতে চাইছো, ক্লিয়ার, যার তুমি কনসিস্টেন্সি ইন্ডেক্স বার করতে চাইছো, সেটা হচ্ছে ডাব্লু। তার যে ওয়াটার কন্টেন্ট সেটা হচ্ছে ডাব্লু। এবার ধরো তুমি একটা সয়েল নিলে, সয়েলের তুমি ওয়াটার কন্টেন্ট বার করলে, ঠিক আছে, তোমার ধরো ওই সয়েলের WL WP সব বার করা আছে আগের থেকে। এবার তুমি একটা সয়েল নিলে, সেই সয়েলের ওয়াটার নিলে তার ওয়াটার কন্টেন্ট বার করলে। ওয়াটার কন্টেন্টের মান বার করার পর তুমি এখানে পুট করবে, পুট করে আইসির একটা মান পাবে। ঠিক একই রকম ভাবে সেই ওয়াটার কন্টেন্টে তুমি এখানেও পুট করতে পারো, এই রিলেশনেও, এবং রিলেশনে পুট করে তুমি একটা আইএল এর মান পাবে। এবার সেই মান থেকে আমরা বুঝে যাব যে সয়েলটা কিরকম। আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে এগুলো হচ্ছে দুটো ইন্ডেক্স, যে ইন্ডেক্সের সাহায্যে আমরা বুঝতে পারি। ঠিক যেভাবে ধরো আমরা বলি যে তোমাকে ওই যে 50টা ছেলের হাইট মাপতে বলো, যে না এর রেসপেক্টে ও ভালো, এর রেসপেক্টে লম্বা, এর রেসপেক্টে ও খাটো, এর রেসপেক্টে ও সমান। ঠিক একই রকম ভাবে সয়েলেরও আমরা কিছু ইন্ডেক্স মাপি, কার রেসপেক্টে না আইপি রেসপেক্টে। সেই দুটো ইন্ডেক্স মাপি, তার নাম একটা দিয়েছে আইসি আর একটা দিয়েছে আইএল। মনে রাখার আমি তালিকাটাও বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে বলবে যে স্যার এই দুটো করার আলাদা করার কি দরকার ছিল? সেটা এটা যখন আমরা ডিটেলিং এ পড়বো তখনই বুঝে যাবো যে কেন দুটোকে আলাদা করতে হলো। একটা করলেই তো হতো। দুটো করার শুধু কি আমাদেরকে পড়াশোনাটা বাড়িয়ে দেওয়ার জন্য করা হয়েছে? না, নট এক্স্যাক্টলি ফর দ্যাট, বাট দুটো আলাদা অ্যাঙ্গেল দেখভাল। ঠিক আছে, তাহলে কি প্রথমে আমরা আইসি পড়ি। আইসি থেকে পড়ি, ধরো তোমার এখানে যে ওয়াটার কন্টেন্টটা বার করলে, সেই ওয়াটার কন্টেন্টটা ধরো যেটা এলো সেটা দেখো লিকুইড লিমিটের সাথে সমান হয়ে গেল। ঠিক আছে, তো লিকুইড লিমিটের সাথে সমান হয়ে গেল, তাহলে ডাব্লু কে তুমি WL বসিয়ে দিলে। ডাব্লু কে তুমি কি বসালে? ন্যাচারাল যে ওয়াটার কন্টেন্ট সেটাকে তুমি WL বসালে। তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট? তাহলে রেজাল্ট কি হবে? তাহলে হয়ে যাবে যে WL মাইনাস WL 0 হয়ে যাবে। তাহলে এইটা আইসিটা হয়ে যাবে 0। তাহলে আইসিটার মান কত হয়ে যাবে? 0 যদি W ইকুয়াল টু WL হয়। ঠিক আছে, তাহলে তোমাকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন দেবে? পরীক্ষায় প্রশ্ন দেবে যে আইসির মান 0, তাহলে সয়েল ইজ দ্যাট প্লাস্টিক লিমিট, সয়েল ইজ দ্যাট লিকুইড লিমিট, সয়েল ইজ দ্যাট সিঙ্কেজ লিমিট। বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে চেক করে বুঝে যাবো যে যদি আইসির মান 0 হয় তাহলে W শুড বি ইকুয়াল টু WL, মানে W কে অবশ্যই WL হতে হবে, তবে তো WL 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলেই আইসির মান 0 হবে। তাহলে আইসির মান যদি 0 হয় তাহলে W ইকুয়াল টু WL হবে, এবং সেই সয়েলটা কি হবে? অ্যাট লিকুইড লিমিট। বুঝা গেছে? তাহলে অ্যাট লিকুইড লিমিট। আচ্ছা, এবার যদি WL এর মান যদি WP হয়, যদি WL এর মান যদি WP হয়, তাহলে কি হচ্ছে? WL মাইনাস WP, এটা WP হয়ে যাবে। তাহলে WP যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? আইসির মান কি হয়ে যাবে? IP মানে কি জানি? WL মাইনাস WP। তাহলে নিচেও WL মাইনাস WP, উপরেও WL মাইনাস WP, তাহলে এটাই হয়ে গেল 1। তাহলে আইসির মান ইকুয়াল টু 1 যদি হয় তাহলে W ইকুয়াল টু হবে কি? WP। এন্ড এই সয়েলটা কোথায় আছে? এই সয়েলটা আছে অ্যাট প্লাস্টিক লিমিট। তাহলে সয়েলটা আছে অ্যাট প্লাস্টিক লিমিট। ক্লিয়ার? তার মানে এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসে বুঝতে পারছো, বা আমরা কিভাবে প্র্যাকটিক্যালি কাজটা করি। যদি তোমার দেখা গেলো একটা সয়েল তুমি ধরো টেস্ট করালে কারো কাছ থেকে, ধরো তোমার একটা কোথাও ফাউন্ডেশন করছো, হ্যাঁ, তুমি একটা ফাউন্ডেশন এরিয়া চুজ করেছো, তার তুমি কোথাও থেকে বললে যে একজনকে বললে, ডাকলে যে সয়েলের টেস্ট করে দিল, সে সয়েলের টেস্ট করলে তোমার হাতে রিপোর্ট এলো, সে রিপোর্টে লিখে দিল যে আইসি ইকুয়াল টু 1। যখন আইসি ইকুয়াল টু 1 সেই সয়েলের, সেই পার্টিকুলার ন্যাচারাল সয়েলটার, তখন তুমি কি করে বুঝবে যে আইসি ইকুয়াল টু 1 মানে তাহলে কি W ইকুয়াল টু অবশ্যই WP হবে। তার মানে ওইখানে যে সয়েলটা আছে সেটা এখন কিন্তু প্লাস্টিক লিমিটে আছে। বোঝা গেছে?
তাহলে তুমি এখান থেকে ক্লিয়ার বুঝে যাচ্ছ এই সয়েলটার এই ব্যাপারটার মানে কি। আচ্ছা, এবার যদি ধরো ডাব্লু এই আইসির মান যদি তোমার 0 থেকে 1 এর মধ্যে থাকে, যদি আইসির মান 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে কি হতে পারে? তাহলে 0 থেকে 1 এর মধ্যে থাকলে মানেটা কি? মানেটা হচ্ছে যে এই মানটা ছোট হবে, এই লবটা ছোট হবে, তবেই তো 0 থেকে 1 এর মধ্যে ভগ্নাংশ কি যদি 0 হয়ে যায় তাহলে 0 আর 1 হয়ে গেলে ম্যাক্সিমাম, আর তার বেশি হলে এই মানটাকে বেড়ে যেতে হবে। 0 থেকে 1 এর মধ্যে এই মানটা ছোট থাকে, এই মানটা বড় থাকে, এটাই তো হয়, আমরা জানি ভগ্নাংশে। তাহলে যদি আমাদের এই মানটা 1 এর চেয়ে 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে সয়েলটা কোথায় আছে বা সয়েলটার কি স্টেট? তাহলে আমাদের সয়েলটা স্টেট হচ্ছে যে আইপি মানে হচ্ছে WL মাইনাস WP মানে হচ্ছে এই রেঞ্জটা কি বললাম, যদি আইসির মান 0 হতো তাহলে সয়েল এখানে থাকতো, লিকুইড লিমিটে থাকতো, আর আইসির মান যদি 1 হতো তাহলে সয়েল প্লাস্টিক লিমিটে থাকতো। তাহলে যদি মাঝামাঝি হয় তাহলে ডেফিনেটলি সয়েল এখানে আছে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার আইসির মান যদি নেগেটিভ হয়, অর্থাৎ এই যে ডাব্লুর যে মান সেটা ধরো অনেক বেশি, এই যে ডাব্লু যেটা ন্যাচারাল কন্টেন্ট তার মান বেশি, কার চেয়ে বেশি না WL এর চেয়েও বেশি, WL এর চেয়েও বেশি। তার মানে কি WL এর চেয়েও বেশি মানে সয়েলের ওয়াটার কন্টেন্ট এই দিকে আছে, তার মানে এই দিকে থাকা মানে কি সয়েল অলরেডি লিকুইড হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, আবার যদি এর মান 1 এর চেয়েও বেশি হয়ে যায়, 1 এর চেয়েও বেশি হয়ে যায় মানে কি, 1 এর চেয়েও বেশি হয়ে যায় মানে কি এই মানটা এটার চেয়েও বেশি, তার মানে কি এই ডাব্লু কে WP এর চেয়েও নিচে আসতে হবে। বুঝতে পারছো? দেখো জিনিসটা কিন্তু বুঝে নাও, তুমি নিজে খাতায় আঁকো, খাতায় লিখে, ঠিক আছে, গ্রাফটা করে বুঝে নাও যে যদি আমাকে যদি এই আইসি কে যদি 1 এর বেশি হতে হয় তার মানে কি, তার মানে অবশ্যই ডাব্লু কে WP এর চেয়ে ছোট হতে হবে, ডাব্লু মাস্ট বি ইকুয়াল টু WP এর চেয়ে ছোট হতে হবে। WP এর চেয়ে ছোট হওয়া মানে কি এদিকে চলে আসা সয়েলটা নিচের দিকে চলে আসছে কিনা ওয়াটার কন্টেন্ট, তার মানে কি সয়েল কোথায় আছে? হয় সেমি সলিড স্টেটে আছে, ঠিক আছে, হয় সেমি সলিড স্টেটে আছে বা তার নিচে আছে। ক্লিয়ার? হয় সলিডে আছে বা সেমি সলিডে আছে, তুমি ঠিক বলতে পারবে না কোথায় আছে, বাট নিচে থাকা মানে ডেফিনেটলি সেটা এদিকে আর নেই, এইদিকে আছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে আমরা কনসিস্টেন্সি ইন্ডেক্সকে কিভাবে ব্যবহার করি। তাহলে আমরা কনসিস্টেন্সি ইন্ডেক্স নিয়ে আমাদের পড়াশোনাটা এখানে হয়ে গেল। এবার চলে আসি আমরা লিকুইডিটি ইন্ডেক্স। লিকুইডিটি ইন্ডেক্স কি? লিকুইডিটি ইন্ডেক্স হচ্ছে একই রকম একটা জিনিস, ঠিক আছে, যেখান থেকে আমরা ওই সেম ব্যাপারটাই বুঝতে পারি বা সয়েলের বুঝতে পারি যে সয়েল কোন জায়গাতে রয়েছে। ওইটা যে আগের যেটা বললাম সেটা একটা অ্যাঙ্গেল সয়েলকে দেখার, এটাও আর একটা অ্যাঙ্গেল সয়েলকে দেখার। ব্যাপারটা কি চলো দেখে নি। ব্যাপারটা হচ্ছে যদি লিকুইড লিমিট যদি IL ইকুয়ালস টু 0 হয়, ধরো তোমাকে বলে দিল পরীক্ষায় প্রশ্ন যে IL ইকুয়াল টু 0, তাহলে সয়েল কি কোথায় আছে, সয়েলের কোন স্টেটে আছে বা সয়েল কোন লিমিটে রয়েছে, তাহলে তুমি নিজে বলো, নিজে ভাবো কি হবে। তাহলে IL যদি 0 হতে হয় W কে কি হতে হবে? অবশ্যই ইকুয়াল টু WP হতে হবে। W যদি WP এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে এখানে যদি আমি WP বসে, আচ্ছা আমরা IP টাকে একটু ভেঙে নিই তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। তাহলে W কে যদি আমি WP বসিয়ে দিই তাহলে কি হবে? এটা 0 হয়ে যাবে IL। ক্লিয়ার? তাহলে W যদি WP হয় তাহলে সয়েল কোথায় আছে? অ্যাট প্লাস্টিক লিমিট। ইজি। আবার যদি সাপোজ টু বি তোমাকে বলা হয় যে IL এর মান 1, IL এর মান ধরো 1, 0 না করে যদি IL এর মান 1 বলা হয় তাহলে W কোথায় আছে? 1 যদি হতে হয় তাহলে অবশ্যই নিচটার উপরটাকে সমান হতে হবে, তাহলে W কে ইকুয়াল টু কিন্তু WL হতে হবে, তাহলে দ্যাট শুড বি অ্যাট WL। তাহলে বুঝতে পারছো, দেন দ্য ওয়াটার উইল বি অ্যাট লিকুইড লিমিট। তাহলে বাকিগুলো তোমরা ভেবে নাও, যদি 0 চেয়ে কম হয়, 1 এর চেয়ে বেশি হয়, নেগেটিভ হয়, হ্যান হয়, দেন হয়, যা আগেরটা করলাম এটা তোমাদের হোম টাস্ক, তোমরা এটা করে নাও এবং তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। তাহলে বুঝতে পারছো যে এই দুটোর ব্যবহার আসলে ব্যাপারটা কি, আসলে হচ্ছে দুটো থেকেই বোঝা যাবে যে সয়েল কোথায় আছে। সয়েল কি সেমি সলিড বা সলিড স্টেটে আছে, সয়েল কি লিকুইড স্টেটে আছে, নাকি সয়েল প্লাস্টিক স্টেটে আছে, এই পুরো ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে তোমাদের এই লিকুইডিটি ইন্ডেক্স এবং কনসিস্টেন্সি ইন্ডেক্স থেকে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সট আরেকটা পড়াশোনায়, যেই পড়াশোনাটা হচ্ছে যে দুটো ফর্মুলা মনে রাখতে হবে আমাদেরকে একটু,
বা দুটো জিনিস মনে রাখতে হবে, যেখান থেকে কিন্তু একবার সম্ভবত পিএসসি কোয়েশ্চেন এসেও ছিল। সেটা হচ্ছে যে ভলিউমেট্রিক শ্রিঙ্কেজ কি, আর একটা হচ্ছে শ্রিঙ্কেজ রেশিও কি। ঠিক আছে, এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন হয়তো চলেও আসতে পারে কখনো, ছোট্ট একটা নিউমেরিক্যাল চলে এলো বা ছোট্ট একটা কনসেপ্টই চলে এলো। তো তোমরা জিনিসটা কিন্তু আগে একটু বুঝে নাও। আচ্ছা, আমি বলেছি এই অ্যাটারবার্গস লিমিটের যতগুলো জিনিস আছে না, সবগুলোকে যখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তো তোমরা না এই গ্রাফটা মাথায় রেখে দাও বা ছোট্ট করে একটু পাশে করে নিতে পারো। যদি খুব কমপ্লিকেটেড প্রশ্ন হয়, যদি ধরো ইজি কোয়েশ্চেন হয় তাহলে গ্রাফটা করার দরকার নেই। বেসিক্যালি যদি নিউমেরিক্যাল আসে ধরো, তাহলে তোমরা এটা পাশে করে নিতে পারো। তাহলে কি হলো, তোমাদের বুঝতে না ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো প্রথমে আমরা পড়ি দুটো টার্ম। সেটা হচ্ছে একটা নাম্বার হচ্ছে শ্রিঙ্কেজ রেশিও। কি? শ্রিঙ্কেজ রেশিও। শ্রিঙ্কেজ রেশিও এটাকে এস আর দিয়ে লেখে, ক্যাপিটাল এস আর দিয়ে লেখা হয়। ঠিক আছে, শ্রিঙ্কেজ রেশিওকে ক্যাপিটাল এস আর দিয়ে লেখা হয়। তো হোয়াট ইজ শ্রিঙ্কেজ রেশিও? শ্রিঙ্কেজ রেশিও মানে হচ্ছে, তোমরা কথাটা থেকেই বুঝতে পারছো শ্রিঙ্ক কথাটার মানে কি। ঠিক আছে, এগুলোকে মনে রাখার জন্য আমি তোমাকে বারবার বলি, যেটা শুরুতেও বলেছি, যে তোমরা যদি এই শব্দগুলোকে যদি ভালো করে মনে রাখো না, তাহলে জিনিসগুলোকে মনে রাখতে তোমাদের খুব ইজি হবে। আচ্ছা, শ্রিঙ্ক কথাটার মানে কি হচ্ছে? শ্রিঙ্ক করে যাওয়া মানে কি, ধরো কম্প্রেসড হয়ে যাচ্ছে বা ভলিউম কমে যাচ্ছে। শ্রিঙ্ক করার মানে কথা হচ্ছে, ডিরেক্ট যদি মানে বাংলা করো, তাহলে ভলিউম কমে যাওয়াকে বলা হয় শ্রিঙ্ক করা। ঠিক আছে, তাহলে শ্রিঙ্ক করা রেশিও মানে কি? তার মানে এমন একটা কিছু বলতে হচ্ছে যে আমাদের এই সয়েল কতটা শ্রিঙ্ক করতে পারে তার একটা আইডিয়া। এটা তো বুঝে গেছো? ওকে, নাও দেখো এখানে এই যে গ্রাফটা দেখো, গ্রাফে শ্রিঙ্ক করা মানে কি? মানে হচ্ছে এই যে শ্রিঙ্কেজ লিমিট যেটা আছে, শ্রিঙ্কেজ লিমিটের উপরে ভলিউম সয়েলের চেঞ্জ হয়, শ্রিঙ্কেজ লিমিটের নিচে আর ভলিউম চেঞ্জ হয় না। তাহলে ভলিউম বাড়া বা কমা সেটা হবে কতটা না, আপ টু শ্রিঙ্কেজ লিমিট, তার এদিকে কিন্তু হবে না। ক্লিয়ার? তো শ্রিঙ্কেজ রেশিওকে আমরা লিখি কিভাবে? শ্রিঙ্কেজ রেশিওকে আমরা লিখি হচ্ছে এই নোটেশন গুলোকে দিয়ে বা এই ফর্মুলার মাধ্যমে। সেটা হচ্ছে যে V1 মানে যে কোনো ধরো একটা কন্ডিশন, যে কোনো ধরো একটা জায়গা, ধরো এইখান থেকে আমি নিলাম, এটা নিলাম, এইটা ধরো হলো W1 আর এর করেসপন্ডিংটা হলো ধরো V1। ঠিক আছে, তাহলে সেই V1 থেকে যদি ধরো আমি V2 তে এলাম, ধরো এরকম একটা কন্ডিশন এলাম যেখানে ওয়াটার কন্টেন্ট হচ্ছে W2 আর ভলিউমটা হচ্ছে ধরো V2। তাহলে এই যে এটা হলো কি, তাহলে ভলিউম সিঙ্ক করলো, কেন? এটা সিঙ্কেজ লিমিটের উপরে আছে। যদি আমি এই জায়গা থেকে ওয়াটার কন্টেন্টকে কমিয়ে এখানে আসি, ধরো W1 থেকে কমিয়ে আমি W2 তে এলাম, তাহলে ভলিউম কমবে। কোথা থেকে কমবে না, V1 থেকে V2 অবধি কমবে। ক্লিয়ার? তো সেই যে আমি বলেছি যে শ্রিঙ্কেজ নিয়ে, শ্রিঙ্কেজ রেশিও বা এই ব্যাপারটা মানে কি, ভলিউম কতটা কমছে তার একটা প্রকাশ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি V1 মাইনাস V2 কার রেসপেক্টে মাপবো, কতটা ভলিউম রেসপেক্ট কার রেসপেক্টে মাপবো? অবশ্যই এই যে ড্রাই মানে শ্রিঙ্কেজ লিমিটের পরে তো আর ভলিউম কমবে না। ঠিক আছে, তাহলে এখানে যেটা, যদি এই যে শ্রিঙ্কেজ লিমিটের করেসপন্ডিং ভি কে যদি আমি VS বা VD বলি, VSও বলতে পারি বা VD বলতে পারি, মানে ড্রাই ভলিউম আর শ্রিঙ্কেজ লিমিটের ভলিউম একই। আমি এটা তোমাদেরকে আগের দিন পড়িয়েছি। তাহলে এই VS বা VD এর রেসপেক্টে ভলিউমটাকে যদি আমরা মাপি, তাহলে VD লিখলাম, VSও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, VD লিখলাম ইনটু 100, এটাকে আমি পার্সেন্টেজে করে দিলাম। ক্লিয়ার? তাহলে হচ্ছে কি ভলিউমের পরিবর্তন কানা তার ড্রাই ভলিউম বা শ্রিঙ্কেজ লিমিটের যে ভলিউম তার রেসপেক্টে করেসপন্ডিং টু ওয়াটার কন্টেন্ট চেঞ্জ, করেসপন্ডিং টু ওয়াটার কন্টেন্ট চেঞ্জ। তাহলে শ্রিঙ্কেজ রেশিও এস আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? শ্রিঙ্কেজ রেশিও কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে ভলিউমের পরিবর্তন, V1 থেকে V2 এর পরিবর্তন, ভলিউমের পরিবর্তন সয়েলের কার রেসপেক্টে না, তার ড্রাই ভলিউম বা শ্রিঙ্কেজ লিমিটে যে ভলিউম আছে তার রেসপেক্টে বা তার পার্সেন্টেজ। ক্লিয়ার? এবং সেটা পুরোটা সেই ভলিউম চেঞ্জটা কার রেসপেক্টে না, করেসপন্ডিং ওয়াটার কন্টেন্টের চেঞ্জের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে শ্রিঙ্কেজ রেশিও অ্যাকচুয়ালি কি, যে কতটা ওয়াটার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে ওই সয়েলটার ক্ষেত্রে। তোমাকে শ্রিঙ্কেজ রেশিও একটা মান দিল, তুমি কি বুঝতে পারবে সেখান থেকে? বুঝতে পারবে যে ওর ওয়াটার কন্টেন্টের চেঞ্জের জন্য কতটা ভলিউম চেঞ্জ হচ্ছে। ওর কারো ধরো 20% ওয়াটার কন্টেন্ট চেঞ্জের জন্য দেখা গেল ভলিউম পার্সেন্টেজ 40% চেঞ্জ হচ্ছে, কারো দেখা গেল 20% ওয়াটার কন্টেন্ট চেঞ্জের জন্য ভলিউম চেঞ্জ হয়তো 50% হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে এটাই যে ওয়াটার কন্টেন্ট চেঞ্জের জন্য আমার ভলিউম কতটা পরিবর্তন হচ্ছে। পুরো ব্যাপারটা বুঝে গেছো?
আচ্ছা, এখানে আর একটা টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজিটা বলে আমরা এই জিনিসটাকে শেষ করবো এবং পরের আমরা ইয়েতে যাব। সেটা হচ্ছে কি ভলিউমেট্রিক সিঙ্কেজ। কি ভলিউমেট্রিক সিঙ্কেজ, ভলিউমেট্রিক সিঙ্কেজ। ভলিউমেট্রিক সিঙ্কেজকে কি বলে ভিএস দিয়েও লেখে, যাই হোক তুমি যে লিখতে পারো। ভলিউমেট্রিক সিঙ্কেজ বেসিক্যালি কি, ভলিউমেট্রিক সিঙ্কেজ কথাটা থেকে তোমরা কি বুঝতে পারছো যে এটা কিন্তু কোনো রেশিও না। আগেরটা কি বললাম, সিঙ্কেজ রেশিও। রেশিও মানে কি ভলিউমের সাপেক্ষে ওয়াটার কন্টেন্টের রেশিও ছিল একটা, কিন্তু ভলিউমেট্রিক সিঙ্কেজ কিন্তু কোনো রেশিও নাই। এটা কি, এটা হচ্ছে যে কতটা ভলিউম শ্রিঙ্ক করতে পারে সয়েলটা, শুধু সেইটুকুটাই, শুধু কথাটাই বলেছে ভলিউমেট্রিক সিঙ্কেজ, ভলিউম শ্রিঙ্ক, আর কিছু না। ইট ইজ নট এনি রেশিও। সো হিয়ার ইউ উইল ফাইন্ড আউট কি যে কতটা ভলিউম শ্রিঙ্ক করতে পারে একটা সয়েল। কতটা পারে তোমরা ইজিলি জানো, এখনই আমরা দেখালাম যে V1 থেকে ধরো শুরু করলো ভলিউম চেঞ্জ হওয়া, ম্যাক্সিমাম কতটা চেঞ্জ হতে পারে VD অবধি হতে পারে, তার বেশি তো হতে পারে না। কার রেসপেক্টে কতটা, VD রেসপেক্টে ইনটু 100। সো ভলিউমেট্রিক সিঙ্কেজ ইজ দিস V1 মাইনাস VD উইথ রেসপেক্ট টু VD ইনটু 100% যদি আমরা বলি। ক্লিয়ার? তাহলে ভলিউমেট্রিক সিঙ্কেজ ইকুয়াল টু এটা। আচ্ছা, এবার দেখো যে আমরা যদি সিঙ্কেজ রেশিওর সাথে ভলিউমেট্রিক সিঙ্কেজের যদি একটা রিলেশন বার করি, এই রিলেশন থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, সেই জন্য আমরা বার করছি। কেন? কারণ আমরা বুঝিয়ে দিচ্ছি যাতে পরীক্ষার হলে যদি তোমার ভুলে যাও, আচ্ছা এটা মানে ওটা না, ওটা মানে ওটা, কনফিউজ হয়ে যেতে পারে, তাহলে তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তোমরা সিম্পলি নিজেরাই বার করে নিতে পারবে, আর কিছু মনে রাখার দরকার পড়বে না। ঠিক আছে, তো কিরকম তোমরা এটা থেকে দেখতে পাচ্ছ যে V1 মাইনাস VD বাই এই জিনিসটা দেখতে অনেকটা একই রকম, দেখতে একই রকম না? হ্যাঁ একই রকম, শুধু একটু পার্থক্য, এখানে V2 আছে, এখানে VD আছে। ক্লিয়ার? তাহলে যদি ধরো এখানে আমরা যদি বলি যে সিঙ্কেজ রেশিও এই যে ভলিউম পরিবর্তনের জন্য যে হচ্ছে, সেই ভলিউমটা একদম ধরো সিঙ্কেজ লিমিট পর্যন্ত এসে মাপছি, যে পরিবর্তন হয়ে মানে V2 কে আমরা একদম VS এ ধরছি, ভেবে নিচ্ছি যে একদম আমরা যতটা পরিমাণ ভলিউম চেঞ্জ করা যায় ততটা পরিমাণ করে দিয়েছি। তাহলে V2 ইকুয়াল টু কি হয়ে যাবে, VS হয়ে যাবে। তাহলে সিঙ্কেজ রেশিও at WS মানে সিঙ্কেজ লিমিটে কি হয়ে যাবে, এটা নোটেশনটা হয়ে যাবে VD, ঠিক আছে, আর W1 টা হয়ে যাবে WS। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটাকে তো আমরা লিখতে পারি, এটা ভলিউমেট্রিক সিঙ্কেজ, ধরো VS লিখলাম, ভলিউমেট্রিক সিঙ্কেজ তো লিখতে পারি। তাহলে আমরা ওভারঅল কি লিখতে পারি, ওভারঅল লিখতে পারি দুটোর মধ্যে সম্পর্কতে আমরা লিখতে পারি যে ভলিউমেট্রিক সিঙ্কেজ ইকুয়ালস টু, এটা এখানে চলে যাবে SR ইনটু W1 মাইনাস WS। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল ভলিউমেট্রিক সিঙ্কেজ। তাহলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি এরকমই থাকলো। এখান থেকে খুব একটা বড় সড়ো নিউমেরিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে আসে না, যেগুলো আসে খুব কনসেপচুয়াল নিউমেরিক্যাল আসে। মানে তুমি যদি ফর্মুলাগুলো জিনিসগুলো বুঝে যাও, হয়তো একটা ডেটা দেবে, একটা ডেটা বাদ দেবে, একটা ডেটা দেবে, একটা বাদ দেবে, তো এরকমই আসে, খুব একটা বড় সড়ো আসে না যে আমাকে আলাদা করে তোমাকে একটা নিউমেরিক্যাল করে দেখাতে হবে, আসে না। আচ্ছা, আমরা যখন কোয়েশ্চেন সলভ করবো, ঠিক আছে, এমসিকিউ বা সালের কোয়েশ্চেনগুলো, তখন আমরা এখান থেকে সলভ করে নেবো। আর যদি তোমাদের কোনো কোথাও আটকায়, তো এরকম কোনো প্রশ্ন আছে যেটা আমি বুঝতে মানে আমি ছেড়ে গেছি, যদি বুঝতে পারছো না, তাহলে আমাকে বলো, তখন আমি সেটা সলভ করে দেবো। বুঝতে পারছি? ফালতু এখানে টাইম এখন ওয়েস্ট করে লাভ নেই। আমরা যখন কোয়েশ্চেন সলভ করবো তখন আমরা এখান থেকে সলভ করে ফেলতে পারবো। ওকে, এবার চলো আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করি। এই যে চ্যাপ্টারটার কথা তোমাদেরকে বলবো, এই চ্যাপ্টারটা সাধারণত আমরা আমাদের বিটেকে বা বিইতে বা ডিপ্লোমা পড়বার সময় আমরা কিন্তু অ্যাভয়েড করে যাই, আমরা পড়ি না, এটা সত্যি কথা বলছি, এটা আমরা পড়ি না। কিন্তু এই চ্যাপ্টার থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে চলে আসতে পারে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সিলেবাসটা এতটা ভাস্ট না, মানে কোথার থেকে যে প্রশ্ন দেবে মানে জাস্ট আইডিয়া করা যায় না। সো এগুলো কিন্তু পড়ে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর, এবং এখানে আমাদের অনেকগুলো জিনিসও মনে রাখতে হবে। তো সেটা মনে রাখার আগে চলো আমরা প্রথমে একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই। কেন কি, যখন কনসেপ্ট ক্লিয়ার থাকে তখন আমাদের ডেটা মনে রাখতে খুব ইজি হয়। ওকে, তো আমরা যেটা পড়বো, যে চ্যাপ্টারটা পড়বো, সেই চ্যাপ্টারটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার সয়েল স্ট্রাকচার, কি সয়েল স্ট্রাকচার অ্যান্ড ক্লে মিনারোলজি, ক্লে মিনারোলজি। ঠিক আছে, সয়েল স্ট্রাকচার এন্ড ক্লে মিনারোলজি। তো প্রথমে আমরা সয়েল স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নিই।
আচ্ছা, প্রথমেই বুঝতে পারছি সয়েলের স্ট্রাকচার। সয়েল মানে কি আমরা জানি, প্রথমেই জেনেছিলাম যে এই যে একটা রক হয়, সেই রক যখন এখানে ডিসইন্টিগ্রেট হয় ওয়েদারিং এর জন্য, ঠিক আছে, ওয়েদারিং এর জন্য ডিসইন্টিগ্রেট হয়ে গিয়ে এই ছোট ছোট কণাগুলো তৈরি হয়, সেই ছোট ছোট কণাগুলোই অ্যাকচুয়ালি সয়েল। ক্লিয়ার? তার মানে সয়েল স্ট্রাকচার মানে কি, সয়েলের মধ্যে থাকা এই ছোট ছোট কণাগুলোরা কিভাবে থাকে তার একটা পড়াশোনা। ক্লিয়ার? তাহলে সয়েল স্ট্রাকচার মানে কি বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লে মিনারেলজি মানে কি? ক্লে, এই যে সয়েলের মধ্যে তো একটা টাইপ অফ যেটা ক্লে বলে, তো সেই ক্লের মধ্যে কি কি মিনারেলস আছে তার ব্যাপারে একটা ছোট্ট পড়াশোনা। তাহলে বুঝতে পেরেছো? ওটার ব্যাপারে খুব একটা ডিটেলে পড়তে হবে না, কিন্তু সয়েল স্ট্রাকচারের ব্যাপারে পড়ে, ওখানে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে, খুব প্রচলিত একটা প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে প্রথমে চলো আমরা জেনে নিই সয়েল স্ট্রাকচার। নাও হোয়াট ইজ সয়েল স্ট্রাকচার, বা সয়েল কি কিভাবে সত্যি সত্যি অ্যাকচুয়ালি থাকে। তো সয়েল যেভাবে অ্যাকচুয়ালি আমরা মাটিতে পাই সেটাকে মেনলি আমরা যদি 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাব না, প্রথমে তুমি সয়েলকে পেতে পারো হচ্ছে সিঙ্গেল গ্রেন হিসেবে, সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার হিসেবে পেতে পারো। কি? সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার। তো জিনিসটা কি, সিঙ্গেল গ্রেন স্ট্রাকচারটা কি একটু ছোট্ট করে জেনে নিই। সাধারণত এটা যেগুলো বড় বড় সয়েলের আকার হয়, ধরো কোর্স গ্রেন যেগুলো সয়েল হয়, ধরো গ্র্যাভেল হলো বা বড় স্যান্ডের ধরো বড় সাইজটা হলো, ঠিক আছে, বা বোল্ডার হলো, মানে বড় বড় যে সয়েল পার্টিকেল যেগুলোকে আমরা কোর্স গ্রেন সয়েল বলি, সেই কোর্স গ্রেন সয়েলগুলো মাটির মধ্যে এরকম এরকম করে থাকে। জাস্ট নিজেদের মধ্যে আলাদা করে কোনো বন্ড থাকে না। কেন কি, আমরা পড়েছি, আমরা জানি যে বড় যে কোর্স গ্রেন যে সয়েল হয় তার মধ্যে নিজেদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন বলস নেই, অর্থাৎ কোহেসিভ ফোর্স থাকে না। এবং যেগুলো ফাইন গ্রেন সয়েল হয় তাদের মধ্যে কোহেসিভ ফোর্স থাকে। ঠিক আছে, সেই জন্য এগুলোকে কোহেশন লেস সয়েল বলে আর ওগুলোকে কোহেসিভ সয়েল বলে, এটা আমরা জানি। ঠিক আছে, তাই তো এই যে যখন এইভাবে একটা স্ট্রাকচার থাকে, যখন সয়েলের প্রত্যেকটা কণা আলাদা আলাদা থাকে এবং নিজেদের গ্র্যাভিটির জন্য, গ্র্যাভিটেশনাল যে তরঙ্গ তার উপর ওজন কাজ করে তো প্রত্যেকটার উপর, সেই ওজনের জন্য নিজেরা নিজেদের মধ্যে এরকম করে দেবে গিয়ে কম্প্যাক্ট অবস্থায় আমরা মাটিতে পাই। তাহলে এই যে সয়েল স্ট্রাকচার বলে সেখানে সেটাকে বলে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার, মানে প্রত্যেকটা গ্রেন আলাদা আলাদা পাবে তুমি, মানে কোনো তাদের মধ্যে এরকম কোনো কম্বিনেশন নেই, দুটোর সাথে একটা গায়ে লেগে মানে ইয়ে হয়ে আছে ওরকম কিছু না, বা দুটোর মধ্যে কোনো ফোর্স কাজ করছে ওসব কিছু না। প্রত্যেকটা কণাকে তুমি আলাদা আলাদা করে নিতে পারবে। সো দিস আর কল দ্য সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার। ঠিক আছে, এখানে আর তার মানে এখানে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার কোথায় দেখা যায় এটা মনে রাখার জিনিস, সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার দেখা যায় কোর্স গ্রেন সয়েলের জন্য। ক্লিয়ার? দ্য নেক্সট স্ট্রাকচার ইজ কি, নেক্সট যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে হানিকম স্ট্রাকচার। হানিকম মানে আমরা বুঝতে পেরে যাই, আমাদের মাথায় চলে আসে যে ফাঁকা হয়ে যাওয়া। ঠিক আছে, এবার সয়েল ফাঁকা হয়ে যাওয়া মানে ব্যাপারটা কি, সয়েল ফাঁকা হয়ে যাওয়া মানে হচ্ছে সয়েলের কণাগুলো যখন নিজেদের মধ্যে সজ্জিত হয়ে এমন একটা সূর্যাক্রম তৈরি করে যার মাঝখানে ফাঁকা পরিমাণটা অনেক বেশি, যার মাঝখানে ফাঁকা পরিমাণটা অনেকটা বেশি। আর ফাঁকা পরিমাণ বেশি হওয়া মানে কি, আমরা পড়েছি যে তার ভয়েড রেশিও বেশি হয়। ক্লিয়ার? জিনিসটা ঠিক কিরকম ভাবে থাকে, জিনিসটা থাকে ধরো এরকম, ধরো সয়েলের পার্টিকেল গুলো, ঠিক আছে, এরকম করে ধরো আছে সয়েলের পার্টিকেল গুলো, দিয়ে ধরো এরকম আছে, ঠিক আছে, আমি খুব একটা ভালো আঁকতে পারলাম না, তোমরা বইতে পেয়ে যাবে, টেক্সট বইয়ে ভালো রকম করে আঁকা। মানে ধরো এরকম করে যদি সয়েল গুলো থাকে, ধরো এই যেগুলো সয়েল পার্টিকেল সেগুলো নিজেদের মধ্যে এমন আকৃতিতে হয়ে রয়েছে যে এর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো অনেকটা বড়, অর্থাৎ সয়েল গ্রেনের যে স্ট্রাকচার হবে তার যে আয়তন হবে তার চেয়ে ফাঁকা জায়গার আয়তন কিন্তু আরো বেশি। এই ধরনের যে সয়েল হয় সেটাকে আমরা বলি, বা এই যে স্ট্রাকচারটা যেটা হয় সেটাকে আমরা বলি কি, আমরা বলি হচ্ছে হানিকম স্ট্রাকচার। কি বলি, লিখে দিই এখানে, হানিকম স্ট্রাকচার। ঠিক আছে, হানিকম স্ট্রাকচার অফ সয়েল। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি যে এই যে সয়েল যে কণাগুলো, এই যে সয়েলের যে সাইজ হবে, মানে যে কণাগুলো দিয়ে এই স্ট্রাকচার তৈরি হয় তার সাইজ কিন্তু আগে যেটা পড়লাম মানে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচারের যে সয়েল কণার সাইজ তার থেকে কিন্তু ছোট। ঠিক আছে, ছোট হয় বলেই এরকম একটা স্ট্রাকচার তৈরি হওয়া সম্ভব হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখানে আর আলাদা করে কিছু ডিটেলে পড়ার এখন দরকার নেই, পরে যদি আমার স্কোপ হয় তাহলে আমি এগুলো কিনে আরো ডিটেলে কেন এই ধরনের স্ট্রাকচার হয়, কেন কি ফোর্স সয়েল কণাগুলো কাজ করে, এগুলো হচ্ছে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে রিগার্ডিং বা নোয়িং সয়েল মেকানিক্স। হ্যাঁ, যেহেতু আমার সয়েল মেকানিক্স খুব ফেভারিট সাবজেক্ট, সেই কারণে আমি এগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম একটা টাইমে। এনিওয়ে,
তো হানিকম স্ট্রাকচার আমরা পড়ে ফেললাম। এবার যে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্রশ্ন আসে সেটা এবার আমরা একটু পড়বো। সেটা কি? সেটা হচ্ছে যে 3 নম্বর সয়েল টাইপ মানে স্ট্রাকচার টাইপ। একটা হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় ফকিউলেন্ট স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে ডিসপার্সড স্ট্রাকচার। এখান থেকে প্রশ্ন যে আসে তোমরা প্রায় আমি লেখার সাথে সাথে বুঝে গেছো যে ফকিউলেন্ট স্ট্রাকচারে কিভাবে সয়েল সজ্জাক্রম থাকে আর ডিসপার্স স্ট্রাকচারে কিভাবে থাকে, এটা কোয়েশ্চেন হয়। আচ্ছা, এই প্রথমে দেখো আমি বারবার করে চেষ্টা করি তোমাদেরকে এমন ভাবে পড়ানোর যাতে তোমরা না এই নামগুলো থেকেই বুঝে যাও, আলাদা করে মনে রাখতে না হয়। ঠিক আছে? যদি খুব বেশি মেমোরিকে ভরেই দাও না তাহলে কি হবে, একটা টাইমে মানে তুমি পারবে না, ভুলে যাবে। ঠিক আছে? ভুলে যাওয়াটাকে বের করার জন্য কিন্তু কনসেপ্ট আর ডেটাগুলোকে আলাদা করে লিখে রাখো, ডেটাগুলোকে বারবার করে রাটো, মানে যেটাকে আমরা বলি মুখস্থ করো। ডেটাগুলো তো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, বাট কনসেপ্ট তো মুখস্থ করতে হয় না। বাট আমরা করি কি, ওই ডেটাগুলোকে এমন বেশি মুখস্থ, যদি আমরা কনসেপ্ট না বুঝি তাহলে ডেটাগুলো পরিমাণ অনেক বেশি হয়ে যায় মুখস্থ রাখার, তখন কি আমরা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে বলি কনসেপ্ট বুঝে নাও, আর ডেটা তাহলে অল্প হয়ে যাবে, আর অল্প ডেটা মনে রাখতে কোনো অসুবিধে নেই। ওকে, নাও গো ফর দ্য ফকুলেন্ট। আমরা ফক কোথায় পড়েছি? আমরা ফক সম্পর্কে পড়েছি হচ্ছে এনভায়রনমেন্টে, অর্থাৎ ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এ। আমরা যখন ওই যে জলের মধ্যে দ্রবীভূত যে কলয়েড পার্টিকেল গুলো থাকে সেগুলোকে আমরা ফক বানিয়ে আমরা ওটাকে সেডিমেন্টেশন করাই। ঠিক আছে? ফকুলেশন চেম্বারে। তো তার মানে ফক ফর্মেশন মানে তুমি বুঝতে পারছো যে জিনিসগুলো কি কি ওই হানিকম স্ট্রাকচারের মতন এরকম ছোট ছোট করে একটা করে ধরো গোল গোল ফক করানো। ঠিক আছে? তো সেটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়, সেটা দেখতে হয় ধরো এরকম যদি একটা করে ধরো সয়েল পার্টিকেল হয়, সরি এরকম হলো ধরো, ঠিক আছে? আমি দারুণ আঁকতে পারি, বুঝলে? তো তোমরা একটু প্লিজ আমার সাথে একটু কোঅপারেট করবে, ঠিক আছে? এটাকে একটু বাড়িয়ে দিই আর এটাকে সো দিস, আর এই যে এটা দেখতে পাচ্ছ এই যে একটা ট্র্যাপড এরিয়া হলো, সো দিস ইজ এ ফক স্ট্রাকচার। তো এখানে মেইনলি সয়েল কণাগুলো কিভাবে থাকে তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে সয়েল কণা, যদি আমরা ধরো এটাকে যদি একটা সয়েলের কণা ধরি, ঠিক আছে? তাহলে এই সয়েলের কণার এই যে কোনো একটা তল, এই যে এটা একটা তল, বা উপর দিকে ধরো যদি আমি একটা দেখি এরকম করে দেখাই আর কি, ঠিক আছে? তাহলে উপরের একটা তল আছে, তাহলে এই যে তলগুলোকে আমরা বলি ফেস। ঠিক আছে? আর এই যে ধার, এই ধারগুলোকে আমরা বলি এজ। যদি এরকম ভাবে থাকে যে একটা ধার, এটা আমি এখানে দেখেছি, দেখো এখানে কি এই যে ধারটা, এই ধারটা ফেসের ওপর আছে। সো এই যে কানেকশন, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এজ টু কি কানেকশন বলবো? ফেস, এজ টু ফেস। তাহলে মেইনলি তোমার হচ্ছে ফকুলেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে যে সয়েল পার্টিকেল গুলো যে সজ্জাক্রম থাকে সেটা কি হয় না এজ টু ফেস হয়, এর ফেসে এর এজ ঢুকছে। ঠিক আছে? আবার অনেক সময় এজ টু এজও হয়, অনেক সময় এজ টু এজও হয়। ঠিক আছে? তাহলে এজ টু এজ হলে আর বা এজ টু ফেস হলে স্ট্রাকচার উইল বি ফকুলেন্ট স্ট্রাকচার। আর যদি আরেকটা যে স্ট্রাকচার, যে ডিসপার্স স্ট্রাকচার, সেই ডিসপার্স স্ট্রাকচারটা কিরকম থাকে তোমরা প্রায় সবাই জানো। যদি এরকম সজ্জাক্রম হয় সয়েলের, মানে বলতে পারো যে সয়েল পার্টিকেল গুলো প্রায় সবগুলো প্যারালালি আছে, মানে যেভাবে ইট একটার উপর একটা থাক থাক করে সাজানো থাকে সেরকম করে ধরে নাও যে সয়েলগুলো প্রায় প্যারালালি আছে, তখন আমরা এই স্ট্রাকচারটাকে বলি ডিসপার্স স্ট্রাকচার। আচ্ছা, ডিসপার্স স্ট্রাকচারে তাহলে বুঝতে পারছো কি হবে? সব ফেস, এর ফেস আর এর 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 ফেস, সব কি হচ্ছে ফেসের সাথে ফেস লেগে আছে। সো দিস উইল বি ফেস টু ফেস কানেকশন, ফেস টু ফেস কানেকশন। ক্লিয়ার? তাহলে ফেস টু ফেস কানেকশন হলে ওটা হয়ে যায় ডিসপার্সড, আর যদি এজ টু ফেস হয় বা এজ টু এজ হয় দেন এটা হয়ে যায় ফকুলেন্ট স্ট্রাকচার। ক্লিয়ার? এই দুটো মাথায় রেখে দাও, কেন কি এরকম প্রশ্ন আছে, বলে যায় যে প্যারালালি ওরিয়েন্টেশন রয়েছে, সেই স্ট্রাকচারটা কি এজ টু এজ স্ট্রাকচার না ফেস টু ফেস স্ট্রাকচার। ঠিক আছে? তো এখান থেকে বুঝতে পেরে যাবে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, আর যে দুটো টাইপ অফ স্ট্রাকচার হয় সয়েলের, সেটা হচ্ছে কি
এগুলো সেভাবে পরীক্ষায় কখনো আমি আসতে দেখিনি, বাট হালকা করে একটু জেনে রাখো, তার ছাড়া কিছু না। সেটা হচ্ছে 4 নম্বর, যেটা হচ্ছে 4 নম্বর যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে কোর্স গ্রেন স্কেলিটন। কোর্স গ্রেন স্কেলিটন। স্কেলিটন কি? কোর্স গ্রেন স্কেলিটন মানে কি? কোর্স গ্রেন স্কেলিটন মানে কিছুই না, এই কোর্স গ্রেন সয়েল আছে, বড় বড় কোর্স গ্রেন সয়েল আছে, ঠিক আছে। এবার এর মাঝখানে যখন ছোট 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 কণাগুলো মানে ফাইন গ্রেন সয়েলগুলোর মাঝখানে অল্প থাকবে, ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো কোর্স গ্রেন স্কেলিটন। মানে স্কেলিটন মানে আমরা বুঝি তো, স্কেলিটন মানে আমাদের স্কেলিটন মানে কি, আমাদের যে হাড় আছে সেই পুরোটা হচ্ছে স্কেলিটন আমাদের। তো এই যে স্কেলিটন হচ্ছে যে মানে এই সয়েলের যে মেইন যেটা, সেটা কিন্তু এই কোর্স গ্রেন গুলো, মানে সব কোর্স গ্রেন গুলো কানেক্টেড আছে একটা সাথে একটা, মানে তোমার হচ্ছে এখানে আমি আঁকাতে হয়তো দেখাতে পারিনি, মানে এর ফেসের সাথে ওর ফেস কানেক্টেড হয়ে রয়েছে, আর মাঝে যে ফাঁকা জায়গাগুলো তার মধ্যে ছোট 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 ফাইন গ্রেন সয়েলগুলো ঢুকে আছে। তো দিস আর কল্ড দ্য কোর্স গ্রেন স্কেলিটন। আর আরেকটা যেটা হয় পাশেই পড়ি, তাহলে আমরা আরো বুঝতে পারবো, সেটা হচ্ছে কোহেসিভ ম্যাট্রিক্স। কোহেসিভ ম্যাট্রিক্স। কোহেসিভ ম্যাট্রিক্স। কোহেসিভ ম্যাট্রিক্সটা কি? যখন এই স্ট্রাকচারটা হয়ে যাবে কি, এখানে ফাইন গ্রেন সয়েলের পরিমাণ প্রচুর বেশি হয়ে যাবে, তাহলে কি হবে, এই একটা কোর্স গ্রেনের সাথে আরেকটা কোর্স গ্রেন কিন্তু আর কানেক্টেড হতে পারবে না, এত ফাইন গ্রেন সয়েলগুলো চারিদিক থেকে কোর্স গ্রেন কণাগুলোকে ঘিরে ফেলবে। সো এটা হয়ে যাবে কি, এর সয়েলটা হয়ে যাবে কি কোহেসিভ সয়েলের মধ্যে বা ফাইন গ্রেন ক্লের মধ্যে 2-4টে তোমার হচ্ছে কণা রয়েছে, কোর্স গ্রেন কণা। তাহলে এখানে মেন কি, এখানে মেন হচ্ছে কোহেসিভ সয়েলটা। সো ইট ইজ কল্ড কোহেসিভ ম্যাট্রিক্স, আর উপরটা হচ্ছে কোর্স গ্রেন স্কেলিটন। ক্লিয়ার? তো এখান থেকে আলাদা করে আর কিছু পড়তে হবে না, আলাদা করে আর কিছু কনসেপ্ট লাগবে না, এটা যদি তোমরা বুঝে যাও তাহলেই হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে এরই আর একটু 2-1টা জিনিস, মানে 2-1টা মিনারেলের নাম পড়ে আমরা কিন্তু ডিরেক্ট পারমিয়াবিলিটি চলে যাবো। তো নেক্সট ক্লাসটা কিন্তু আরো একটা লং ক্লাস হতে চলেছে, সেখানে আমরা পারমিয়াবিলিটি পড়বো, আর এখানে যে আরো 2-3টে মিনারেলের নাম আছে বা 2-3 জিনিস আছে, সেই জিনিসটা পড়ে আমরা যতটা পারবো পারমিয়াবিলিটিটাকে শুরু করে শেষ করবার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের জন্য এটুকুই। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো, এবং কমেন্ট করো তোমাদের সমস্যা জানাও, আমি যতটা পারবো সেগুলোকে সলভ করার চেষ্টা করি। এবার চেষ্টা করি যে প্রত্যেকের কমেন্টস গুলোকে আনসার করার, কিন্তু বুঝতেই পারছো এতটা হয়ে ওঠে না, তাই যদি কারো কমেন্টসে না আনসার করি কিছু মনে করবে না। ঠিক আছে, তো চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকের জন্য এটুকুই, বাই বাই।